আমি আনহা। বিয়ের 2 মাস পরই আমার স্বামী প্রবাসে চলে যায়, কিন্তু এটা কথা ছিল না। কথা ছিল তিনি এখানে থেকেই কোনো একটা কাজ করবে, যেহেতু এত বছর প্রবাসেই ছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের সব কথাই পাল্টে গেল। আমার শাশুড়ি মা বিশেষ করে বেশি চাপ দিতে লাগলো, তার ছেলে প্রবাসে চলে গেলেই ভালো হবে, যেহেতু বিয়ে করেছে, সংসার করতে হবে, তাই অনেক খরচ। আমার স্বামীর বড় ভাই আছে, তিনি বিবাহিত, তিনি এখানেই থাকতেন। আমার স্বামীর টাকায় বড় একটি মুদি দোকানও দিয়েছিলেন, কিন্তু একদিন মালামাল কিনতে গিয়ে বড় একটি ট্রাক তার পায়ের উপর দিয়ে উঠিয়ে দেয়, যার ফলে তার পায়ের হাড় ভেঙে গেছে। এরপর থেকে তিনি ঘরেই থাকেন, বলাই চলে তিনি পঙ্গু। ডাক্তার বলেছে তার পা কোনোদিনও ভালো হবে না। এরপর থেকে পুরো সংসারের ভার আমার স্বামীর কাঁধে। তাই আমার শাশুড়ি মা চাচ্ছেন আমার স্বামী যদি প্রবাসে চলে যায়, তাহলে বেশি বেশি টাকা পাঠালে সংসারে আর অভাব থাকবে না। কিন্তু তার সাথে যখন আমার বিয়ে ঠিক হলো, তখন আমার বাবাকে বলেছিল সেখানে থেকেই তাদের বড় মুদি দোকানে বসবে। আমার ভাসুরের এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে দোকানটি বন্ধ আছে। যাই হোক, এইগুলো আগের কথা। বর্তমানে আমার স্বামী প্রবাসে চলে গেছে। সারা দিন রাত গাধার খাটুনি খেটে রাতে ফোন নিয়ে বসে থাকি কখন আমার স্বামী আমাকে কল করবে, কিন্তু তার অত সময় কোথায় আমাকে কল করার। যেই না আমি ফোন করি তখনই তিনি বলে আমি এখন কাজে আছি, পরে কথা বলবো। কিন্তু পরে আর তিনি আগ বাড়িয়ে ফোন দেয় না। আমি দিলে সে আবার বিরক্ত হয়। আমি গরিব ঘরের মেয়ে, আমার ছোট আরো 2টি বোন আছে, আমার কোনো ভাই নেই। তাই বাবার ঘাড়ে প্রথম বোঝাটা আমিই ছিলাম। এই অবস্থায় আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। বিয়ের আগের দিন মা বলেছিল মেয়েদেরকে শ্বশুরবাড়িতে লাল শাড়িতে যেতে হয় আর বের হতে হয় সাদা কাফনে। এখন আসি আমার জায়ের কথায়। তিনি অনেকটাই কুটনি স্বভাবের মহিলা। কেন বলছি এই কথা জানেন? কেননা বিয়ের পর থেকে আমার নামে এটা ওটা বলে আমার শাশুড়ি মায়ের চোখে আমাকে সবসময় কালার করত। একটা কাজ খুব সুন্দর করে করলেও সেটাতে হাজার হাজার খুঁত বের করত, এবং আমার শাশুড়ি মা আমাকে বকলে সে মিটিমিটি হাসতো। কি একটা অবস্থা! তার স্বামী কোনো কাজ করে না, তার উচিত আমার সাথে আমাকে সাহায্য করা, বরং সে সবসময় আমার পেছনেই লেগে থাকে। বুঝি না এগুলো করে কি মজা পায়। সব মেনে নিচ্ছিলাম, কিন্তু আমার স্বামী হঠাৎ এভাবে বদলে যাওয়াতে আমি ভেঙে পড়েছি। একদিন বিকেলবেলা শাশুড়ি মা আমাকে অনেকগুলো ছোট ছোট মাছ কাটতে দেয়। আমি তখন মাত্র গোসল করেছি, ভাত খাবো। আমি তখন শাশুড়ি মাকে বললাম আমি একটু ভাত খেয়ে নেই, তারপর সব করে দিব। কিন্তু তখনই আমার শাশুড়ি মা আমার গালে একটা থাপ্পড় মারে। আমি হতভাগ হয়ে তাকিয়ে রইলাম। এই প্রথমবার উনি আমার গায়ে হাত তুলেছে। তখন আমার চোখের পানি ছেড়ে দিলাম আর কাঁদতে কাঁদতে বললাম সারাদিন খাটুনি করে এখন একটু ভাত খাবো। আমি তো বলিনি আপনার কাজটা করব না, বলেছি ভাত খেয়ে করব, এই জন্য আপনি আমাকে মারলেন মা। তখনই পেছন থেকে আমার যা মাকে উস্কি দিয়ে বলল দেখেছেন মা কি রকম বেয়াদব মেয়ে। আমি আগেই বলেছিলাম রিফাতের বিয়ে ওর সাথে দিবেন না। এই মেয়েটাকে যখন প্রথম দেখেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম মেয়েটা কত বেয়াদব। এরপর আমার শাশুড়ি মা চুলের মুঠি ধরে আমাকে আরো একটি থাপ্পড় দেয় আর আমার বাবা মা তুলে গালি দেয়। আমি তাদের ব্যবহার দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। আমার স্বামী প্রবাসে থাকায় তারা যে ব্যবহারগুলো আমার সাথে করছে, অথচ আমার স্বামী যখন এখানে থাকতো তখন দেখাতো কত আদর করে আমাকে। আমার যা তো একটা কাজও আমাকে করতে দিত না। অবশেষে তাদের কথা মতো ভাত না খেয়ে ছোট মাছগুলো কাটতে কাটতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আজকে নিজে থেকেই আমার স্বামী রাতের বেলা কল করেছে, তা আমি ভাবলাম আজকের বিষয়টা তাকে জানানো দরকার। তার অনুপস্থিতিতে তারা আমার সাথে কি ব্যবহার করছে। কল ধরতে ওপাশ থেকে আমার স্বামী আমাকে গালাগালি শুরু করলো। হারামজাদি, তুই নাকি আমার মা ভাবির সাথে তর্ক করেছিস। তার মুখে এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি তাকে কি বলবো, সে উল্টো তার মা ভাবির হয়ে আমাকে কথা বলছে। আমি তখন আর কিছুই বললাম না, একদম চুপ হয়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। বাবাও গরিব, এই অবস্থায় বাবার ঘাড়ে গিয়ে বসলে অনেক কষ্ট হয়ে যাবে বাবার। তাই আমি আর কোনো কিছু না বলে সব মুখ বুঝে সহ্য করছিলাম। আমার শ্বশুরবাড়ির পেছনে বিরাট বড় একটি পুকুর আছে। সেই পুকুরে মূলত থালা বাসন কাপড় ধোয়ার সব কাজ করা হয়। রাত্রিবেলা সবার খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন ধোয়ার জন্য আমি সেই পুকুরে গেলাম। পুকুরে গিয়ে থালা বাসন ধুচ্ছি, চোখ থেকে 1-2 ফোঁটা পানি পড়ছে। এইটা ভেবে যে আমার স্বামী আমার সাথে কি ব্যবহারটাই না করলো। সে তার মা ভাবির কথা বিশ্বাস করেছে, আমার কথা একটাবারও শুনলো না। হঠাৎ করেই আমার গাটা কেমন যেন একটা ঝাঁকুনি দিয়ে উঠলো। মনে হলো পরিবেশটা হঠাৎ করে গরম হয়ে গেল। আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল আর কেঁদো না, আমি তোমাকে আর কাঁদতে দিব না, এখন তুমি ঘরে চলে যাও। কথাটা শোনা মাত্রই আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। কথাগুলো এত স্পষ্ট ছিল যে আমার এক একটা লোম দাঁড়িয়ে গেল। কিন্তু যতটুকু বুঝলাম এটা কোনো মানুষের আওয়াজ না। আমি সবকিছু রেখে দৌড়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে হাঁপাতে লাগলাম। শাশুড়ি মা আমাকে এভাবে হাঁপাতে দেখে বলল, কিরে হারামজাদি,
কি করেছিস? এভাবে হাঁপাচ্ছিস কেন চোরের মতো? তখন আমি শাশুড়ি মাকে হাঁপাতে হাঁপাতে বললাম পুকুর পাড়ে কেউ আছে। এরপর শাশুড়ি মাকে নিয়ে পুকুর পাড়ে গেলাম, গিয়ে দেখলাম সব থালা বাসন সুন্দর মতো ধুয়ে রাখা। তখন আমার শাশুড়ি মা আমাকে বলল, আমার সাথে মজা করছিস? আজকে এত মার খেলি তারপরও তোর লজ্জা হয় না? এরপর তিনি চলে গেলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম থালা বাসনের দিকে। কি সুন্দর সবকিছু ধোয়া হয়ে গেছে, অথচ আমি যখন এখান থেকে উঠে গিয়েছিলাম তখন সব থালা বাসন ময়লা ছিল। তাহলে এগুলো কে করলো? থালা বাসনগুলো নিয়ে রান্নাঘরে গুছিয়ে রাখলাম। রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কি হলো আজকে আমার সাথে। হঠাৎ করে জানালার পর্দা নড়ে উঠলো, কোনো প্রকার বাতাস ছাড়া। আমার বুকটা ধক করে উঠলো। জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। সে আমাকে আবারও ফিসফিস করে বলল, ভয় পেও না আনহা, আমি তোমার পাশে আছি। এবার আমি খুব ভয় পেয়ে চিৎকার করলাম, কিন্তু মনে হলো আমার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। ঠিক তখনই আবারও সে বলে উঠল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এরপর সে চলে গেল। সেই রাত থেকে পরদিন সকাল পর্যন্ত আমার প্রচুর জ্বর। কাল থেকে সকাল অবধি প্রচুর জ্বর, বিছানা থেকে উঠতে পারছি না। তখনই শাশুড়ি মার যা এসে বলল, কিরে হারামজাদি, এভাবে সারাদিন শুয়ে বসে থাকলে চলবে? ঘরের কাজগুলো কি তোর মা এসে করে দিয়ে যাবে? এই কথা শোনা মাত্রই রাগ আমার মাথায় চড়ে গেল, কিন্তু আমি কিছুই বললাম না। আমার যা মাকে উস্কে দিয়ে বলল, মনে হচ্ছে মা আপনার ছোট ছেলের বউয়ের বাপের বাড়িতে 10-20টা চাকর আছে। হ্যাঁ গো নবাবজাদি, তাদেরকে একটু ফোন করে বাড়িতে পাঠাতে বলো, তারা এসে একটু এই বাড়ির কাজগুলো করে দিয়ে যাক, কারণ তুমি তো মহারানী ঘুমিয়ে আছো, তাহলে তোমাকে আর বিরক্ত করব না। কথাগুলো শুনেও কিছুই বলতে পারলাম না, কেননা আমি যে গরিব ঘরের মেয়ে। কোনো উপায় না পেয়ে জ্বর শরীরেও উঠে বসতে হলো। মাথা উঁচু করতে পারছিলাম না, এত পরিমাণ জ্বর। আমার পুরো শরীর কাঁপছিল। কাঁপা কাঁপা শরীরে 1-2 পা করে সব কাজ করার চেষ্টা করলাম। কাপড়গুলো নিয়ে পুকুর পাড়ে গিয়ে বসতেই হঠাৎ করে আমার মাথাটা এমন জোরে ঘোরালো যে আমি কখন মাটিতে পড়ে গেছি তা আমি বলতে পারবো না। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি পুকুর পাড়ে বসে আছি এবং আমার সামনেই দাঁড়িয়ে আছে সাদা জুব্বা পরা একজন লোক। তিনি আমার দিকেই তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে আমার শরীরটা যে কত খারাপ লাগছিল, এখন আমি অনুভব করে দেখলাম আগের মতো আর নেই। যেমনটা সুস্থ থাকলে হয় ঠিক তেমন লাগছে। কপালে হাত দিয়ে দেখলাম শরীরে 1 ফোঁটাও জ্বর নেই, মানে আমি পুরোপুরি সুস্থ। যে কাপড়গুলো ধুতে নিয়ে এসেছিলাম সেই কাপড়গুলো খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে। আমি তখন ভয় না পেয়ে তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? আপনি যে মানুষ না সেটা আমি জানি, কিন্তু তারপরেও বলেন কে আপনি? কি জন্য আপনি আমাকে সাহায্য করছেন? সে তখনও আমার দিকেই তাকিয়েছিল এক দৃষ্টিতে। এরপর একটা মুচকি হাসি দিয়ে বলল, ঠিক ধরেছ, আমি মানুষ না, আমি একজন জিন। আমার নাম ফারিদ। তার কণ্ঠটা এত বেশি মিষ্টি ছিল যে আমি যেন তার কণ্ঠের মায়ায় পড়ে গেলাম। আমি তখন বললাম, আপনি কেন আমাকে সাহায্য করছেন? আপনাকে কি শুধু আমিই দেখতে পাচ্ছি, আর কেউ দেখতে পাচ্ছে না? সে তখন আবারও মুচকি হেসে বলল, আমি শুধু তাকেই দেখা দেই যাকে আমি পছন্দ করি, অন্যথায় কেউ আমাকে দেখতে পারবে না। তার মানে আপনি আমাকে পছন্দ করেন? হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। তোমাকে আমি প্রথমবার দেখেছিলাম এই পুকুর পাড়ে, তুমি তখন কাঁদছিলে। নিশ্চয়ই ওই মহিলা দুটো তোমাকে কষ্ট দিয়েছিল। তোমাকে কাঁদতে দেখে তোমার মায়ায় পড়ে গিয়েছিলাম। এরপর থেকে তোমার মায়া কাটাতে পারিনি। সারাক্ষণ আমি তোমাকে নজরে রেখেছি, তাই এখন থেকে তোমাকে আর ভয় পেতে হবে না। আমি সবসময় তোমার পাশেই থাকবো। একটা জিনিস লক্ষ্য করলাম, কেন যেন আমার ভয় লাগছে না। আমি একটা জিনের সাথে কথা বলছি, এখানে আমার ভয় পাওয়ার কথা, কিন্তু আমার কেন যেন খুব সাহস হচ্ছে। মনে হচ্ছে কেউ আমার পাশে আছে। এতদিন যত অন্যায় সহ্য করেছি আমাকে আর তা সহ্য করতে হবে না। মনের ভেতর থেকে কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে। এমনটা কখনোই আমার স্বামীর প্রতি হয়নি। কেমন যেন একটা ভালো লাগা, মনে হচ্ছে সে আমার অতি আপনজন। হঠাৎ করে আমার যা পুকুর পাড়ে এসে বলে, কিরে হারামজাদি, একা একা কার সাথে কথা বলছিস? তোর লজ্জা হয় না? জ্বরের বাহানা করে ভেবেছিস কাজ করতে হবে না? আমার যাকে দেখে আমি একটু অপ্রস্তুত হয়ে পড়লাম। কাজ ফাঁকে রেখে এখানে কার সাথে কথা বলা হচ্ছে? অথচ একটু আগে কতই না জ্বরের বাহানা করেছিস। তোর এসব নাটক আর কেউ না জানলেও আমি জানি। আজকে আমি আমার দেবরকে ফোন করে নিজেই বলবো তুই কি সব নাটক শুরু করেছিস। এরপর তোর স্বামী তোকে যা যা বলবে শুনে আমি বেশ মজা পাবো। এরপর তিনি মুখ ঘুরিয়ে চলে যেতে নিলে ঠিক তখনই আচমকা পিচ্ছিল খেয়ে মাটিতে পড়ে যায়।
এবং তার একটা দাঁত ভেঙে যায়। মুখ থেকে অনবরত রক্ত বের হচ্ছে। আমি তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আমার জায়ের দিকে। হঠাৎ করে আমার চোখের সামনে সাদা জুব্বা পরিহিতা সেই সুদর্শন পুরুষ হাজির হয়ে যায় এবং মুচকি হাসি দিয়ে বলে, একদম চিন্তা করবে না আনহা, যে তোমাকে কষ্ট দিবে আমি তাকেও কষ্ট দিব, বরং ভয়ঙ্কর ভাবে কষ্ট দিব, যাতে দ্বিতীয়বার তোমার মুখোমুখি দাঁড়াতে না পারে। আমি দৌড়ে গিয়ে আমার জাকে ধরে উঠাই। ঠিক তখনই আমার শাশুড়ি মা চলে আসে। কিরে, কি হলো? কি যেন একটা ধপ্পাস করে পড়ে গেল। তখন শাশুড়ি মা এসে দেখলেন আমার জায়ের দাঁত পড়ে গেছে, সাথে মুখ থেকে রক্ত বের হচ্ছে। আমার যা কিছুই বলতে পারছিল না, শুধু গঙ্গাচ্ছিল। এরপর শাশুড়ি মা আর আমি মিলে তাকে ধরে ঘরে নিয়ে যাই। জায়ের কষ্ট দেখে কেন যেন আমার মনের মধ্যে খুব আনন্দ হচ্ছিল, খুব কষ্ট হচ্ছে। একটু আগে বেচারি বলেছিল আমার স্বামীর কাছে নাকি আমার নামে নালিশ করবে, কিন্তু এ কি হলো, তার দাঁত যে ভেঙে গেল। এখন এই ফোকরা দাঁতে কিভাবে কথা বলবে সে? বিষয়টা খুবই হাস্যকর। ছোট বাচ্চাদের যেমন সামনে একটা বা দুটো দাঁত পড়ে গেলে যেমন দেখায়, ঠিক তাকেও তেমনই দেখাচ্ছিল। আমি তখন দৌড়ে এলাম পুকুর পাড়ে এবং চোখ বন্ধ করে তাকে ডাকতে শুরু করলাম। চোখ বন্ধ করে বললাম, ফারিদ, আপনি কি এখানে আছেন? ঠিক তখনই ফারিদ আমার সামনে চলে আসে। আমি তখন একগাল হাসি দিয়ে বললাম, এটা আপনি কি করে করেছেন? আমার জায়ের অবস্থা দেখার মতো, সে কথাই বলতে পারছে না। আমাকে এভাবে হাসতে দেখে ফারিদ বলল, তুমি সবসময় এভাবেই হাসবে আনহা, তোমাকে হাসলে খুব সুন্দর লাগে, তোমাকে আমি এভাবেই হাসতে দেখতে চাই। আর এই হাসির জন্য আমার যত যা করা লাগে সব করব। রাতে বিছানায় মাথা রেখে শুয়ে আছি, তাকিয়ে আছি, শুধু বারবার মনে পড়ছে ফারিদের কথা। আমার স্বামী যদি ওর মতো এভাবে আমাকে সবসময় সাপোর্ট করত, তাহলে আমার শাশুড়ি এবং যা কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। হঠাৎ করে জানালার পর্দা নড়ে উঠল। তাকিয়ে দেখলাম জানালার বাহিরে একটি ছায়া মূর্তি। বুঝতে পারলাম ফারিদ এসেছে। সে তখন জানালার বাহির থেকেই বলল, তুমি আমার কথাই চিন্তা করছিলে তাই না? আমি তখন কিছুটা ভ্যাবাচেকে খেয়ে বললাম, এটা আপনি কি করে জানলেন? তখন ফারিদ হেসে বলল, ভুলে যাচ্ছ কেন? আমি একজন জিন, আমি সব জানি, মানুষের মনের কথাও জানি। ঠিক তখনই আমার শাশুড়ি মা ঘরে এলেন। কিরে হারামজাদি, তুই রাতের বেলা কার সাথে কথা বলছিস? কই মা, কারোর সাথেই তো কথা বলছি না, আমি তো এমনি কথা বলছিলাম। একদম মিথ্যে বলবি না, আমি মাত্রই দেখেছি তুই জানালায় মুখ করে কারোর সাথে কথা বলছিলি। সত্যি করে বল, কার সাথে কথা বলছিলি? কে সে? আমার ছেলেটা প্রবাসী আর তুই এখানে ফুর্তি করে বেড়াচ্ছিস? আমার ছেলেটা কত কষ্ট করে কাজ করে। দাঁড়া, এক্ষুনি আমি আমার ছেলেকে ফোন করব আর তোর সব কর্মকীর্তির কথা জানাবো। তুই পেয়েছিসটা কি? আমার ছেলের এত কষ্টের টাকা তুই এভাবেই উড়াবি? কোন ছেলের সাথে প্রেম করছিস সত্যি করে বল। তোর সাথে কি কথা বলছি? এখন আমি কি আমার ছেলেকে সবকিছু বলবো? একটা ফকিন্নি জাতের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, যার কিনা স্বামী থাকতেও অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়াতে হয়। অনেক হয়েছে, এইবার আমার ছেলেকে দিয়ে তোকে তালাক করিয়ে দিব। কোনো একটা ভালো বড়লোক ঘরের মেয়ের সাথে বিয়ে দিব আমার ছেলে। তোর বাবা তো বিয়েতে যৌতুক হিসেবে কিছুই দিতে পারেনি, শুধু আশায় আছিস কখন আমি মরবো আর আমার সবকিছু তোর বাবা মাকে দিবি। সেটা আর হচ্ছে না। এক্ষুনি আমি আমার ছেলেকে ফোন করে সবকিছুই বলবো। এরপর শাশুড়ি মা দৌড়ে গেলেন তার ঘরে। আমার চোখ দিয়ে পানি পড়ছে। শাশুড়ি মাকে আটকাতে যাব, ঠিক তখনই ফারিদ বলল, চিন্তা করো না আনহা, সে তোমার কিছুই করতে পারবে না, সে তার ছেলেকেও ফোন করতে পারবে না। আমি তখন ফারিদের চোখে আগুন দেখলাম, সে খুব রেগে আছে। আমি তখন ফারিদকে হাত জোর করে বললাম, দয়া করে তার সাথে কিছু করবেন না, তিনি আমার শাশুড়ি মা হয়, তিনি আর কয়দিন বাঁচবে, তিনি যা ইচ্ছা তাই করুক, দয়া করে আপনি তার কোনো ক্ষতি করবেন না, আমার দোহাই আপনি তাকে কিছুই করবেন না। তখন ফারিদ আরো বেশি ক্ষেপে যায় আর বলে, আমার ভালোবাসার মানুষের কেউ ক্ষতি করতে চাইলে আমি তার জীবন নিয়ে নিব। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেল। হঠাৎ করে এক বিকট চিৎকার এলো আমার শাশুড়ি মায়ের ঘর থেকে। আমি দৌড়ে গেলাম শাশুড়ি মায়ের ঘরে। গিয়ে দেখলাম তিনি অচেতন হয়ে পড়ে আছে মাটিতে। তার পুরো শরীর নীল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে মাত্রই তার শরীর থেকে সব রক্ত বের করে দিয়েছে। মাটিতে ফোনটা পড়ে আছে। আমার স্বামীকে মাত্রই কল করতে নিয়েছিল। আমার শ্বশুর আব্বা এবং আমার যা এই রুমের দিকেই আসছে। এখন তারা যদি দেখে ফেলে আমি এই ঘরে আছি, তাহলে নিশ্চয়ই ভাববে এই সবকিছু আমিই করেছি। তাই আমি কেউ আমাকে দেখার আগেই সেখান থেকে চুপি চুপি বের হয়ে গেলাম এবং একটি ঝোপঝাড়ের পেছনে লুকিয়ে পড়লাম। আমার শ্বশুর আব্বা এবং যা মায়ের ঘরে ঢুকলেন। মাকে দেখে একটা চিৎকার দিল। আমি সেখান থেকে বের হয়ে দৌড়ে গেলাম শাশুড়ি মায়ের ঘরে। এমন ভাবে ছিলাম যেন মনে হলো আমি মাত্রই এসেছি। চিৎকার করে বললাম, কি হয়েছে? আমার যা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল। মা, কি হয়েছে আপনার? এই অবস্থা কিভাবে হলো? আমার শাশুড়ি মা উপরের দিকে তাকিয়েছিলেন, তার দেহটাই পড়ে আছে।
দেহের ভেতর আত্মা নেই। আমার শাশুড়ি মারা গেছে আর তাকে মেরে ফেলেছে ফারিদ জিন। মেনে নিতে পারছি না, যার জন্য আমার একটু একটু মায়া কাজ করছিল সে এরকম একটা কাজ করে বসলো। মনের ভেতর কেমন একটা অপরাধ বোধ কাজ করছে এবং প্রচন্ড ভয়ও করছে। এটা তো মানুষ না, ও একটা জিন। তাই আমি ওর মিথ্যে মায়ায় পড়ে সবার জীবন এভাবে হুমকির মুখে ঠেলে দিতে পারি না। আজ আমি আমার শাশুড়ি মাকে হারিয়ে ফেলেছি, কাল অন্য কাউকে হারাতে পারবো না। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি আমার শ্বশুর এবং যাকে সবকিছু খুলে বললাম। যেগুলো সবকিছু করেছে ফারিদ জিন। সব শুনে আমার শ্বশুর আমাকে এক ধমক দিয়ে বলল, শাশুড়ি মারা গেছে আর এখানে নাটক বানানো হচ্ছে, তুই মেরেছিস, এখন এসব জিন ভূতের নাটক করছিস। এই বলে তিনি দৌড়ে এসে আমার গলা চাপ দিয়ে ধরলেন। এত জোরে গলা চাপ দিয়ে ধরেছিল যে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি দেখলাম দূরে দাঁড়িয়ে আছে ফারিদ জিন। সে রাগে ফুঁসছে। কেন আমি তার কথা বলে দিয়েছি, তার জন্য হয়তো সে আমাকে আর বাঁচাতে আসবে না। এইদিকে আমার দম বেরিয়ে যাবে এমন অবস্থা। এক পর্যায়ে আমার শ্বশুর আমার গলা ছেড়ে দেয়। এরপর তার স্ত্রীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছি, নয়তো আজ হয়তো আমার শ্বশুর আমাকে মেরেই ফেলতো। এর মধ্যে কান্নার আওয়াজে গ্রামের আরো মানুষজন এই বাড়িতে চলে এসেছে। এসেই বলছে, কি হয়েছে, এত কান্নাকাটি কিসে? তখন আমার যা আমার দিকে আঙ্গুল তাক করে বলল, ও মেরেছে আমার শাশুড়িকে। ও আসলে মানুষ না, ও একটা ডাইনি। এই সংসারে ঢোকার পর থেকেই অশান্তি হচ্ছে। এরপর আমার যা আরো বানিয়ে বানিয়ে কথা বলে। আমি নাকি অনেকবার আমার শাশুড়িকে মারতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমার যা এসে বাঁচিয়েছেন। এবার সুযোগ পেয়ে তাকে মেরে দিয়েছি। এই সমস্ত মিথ্যা কথা সবার কাছে বলল। সব শুনে আমি কাঁদছি, কিছুই বলতে পারছি না। আর আমার কথা এখন কেউই বিশ্বাস করবে না। তখন গ্রামবাসী প্রচুর ক্ষেপে যায় আমার উপর এবং বলে, এই মেয়েকে এক্ষুনি গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। আমি তখন কাঁদতে কাঁদতে শ্বশুরের পা জড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম, বিশ্বাস করেন আমি কিছু করিনি, আমি কিছু জানি না। কিন্তু আমার শ্বশুর তখন বলল, জানিস না, কিছুক্ষণ আগেই তো জিন ভূতের নাটক সাজিয়েছিলি, এখন আবার কিছু জানিস না মানে? আমার স্ত্রীকে মেরে তুই এখন সবকিছু থামা চাপা দিবি এটা ভেবেছিস? ওকে আমার সামনে থেকে নিয়ে যাও, নয়তো ওকে আমি এখনই জ্যান্ত পুড়িয়ে মারবো। এরপর কিছু লোকজন আমাকে টেনে হিঁচড়ে বের করে বাড়ির ভেতর নারকেল গাছের সাথে আমাকে বেঁধে ফেললো। সারা রাত ওই অবস্থায় ছিলাম। মনে মনে অনেকবার ফারিদ জিনকে ডেকেছি, কিন্তু সে আমার সামনে আসেনি। কিভাবে বা আসবে? আমি যে তার সাথে অনেক বড় বেইমানি করে ফেলেছি। ফজর ওয়াক্তে আমার শাশুড়িকে দাফন করলেন। এরপর গ্রামের গণ্যমান্য ব্যক্তিরাই বাড়িতে এলেন এবং সবাই গোল করে বসলেন। মাঝখানে আমি ছিলাম দড়িতে বাঁধা গাছের সাথে। গ্রামের চেয়ারম্যান আমাকে বললেন, কিভাবে পারলে তুমি এই কাজ করতে? তুমি নিজের হাতে তোমার শাশুড়িকে কিভাবে মারতে পারলে? আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, আল্লাহর দোহাই, আমি কিছু করিনি, আমি মারিনি তাকে। তখন আমার শ্বশুর অনেক বেশি উত্তেজিত হয়ে যায় এবং বারবার তেড়ে আসে আমাকে মারার জন্য। আর কিছু লোকজন তাকে আটকায়। কিছুক্ষণের মধ্যে আমার বাবা মা সেখানে উপস্থিত হলো এবং আমাকে এই অবস্থায় দেখে মা কাঁদতে লাগলেন। বাবাও লজ্জায় মাথা নিচু করে ফেললেন। আমার মা দৌড়ে এসে বললেন, কি করেছে আমার মেয়ে? আমার মেয়েকে এভাবে বেঁধে রেখেছেন কেন? তখন আমার যা বলল, আপনার মেয়ে আমার শাশুড়িকে মেরে ফেলেছে, এই জন্য আপনার মেয়েকে আমরা বেঁধে রেখেছি। ভাগ্যিস ভালো যে এতক্ষণে পিটিয়ে মারিনি। তখন আমার মা বলল, তুমি মিথ্যে কথা বলছো, আমার মেয়ে কখনোই এমনটা করবে না। তখন আমার শ্বশুরও সাক্ষী দিলেন যে আমি নাকি আমার শাশুড়িকে মেরেছি, এটা তারা নিজের চোখে দেখেছে। এরপর গ্রামের কিছু মানুষ আমার মুখে কালি মেখে দিল। কেউ আমার কথা বিশ্বাস করলো না। মুখে কালি দিয়ে সবাইকে চিৎকার করে বলল, আমি আমার শাশুড়ির হত্যাকারী। এরপর সেই গ্রাম থেকে আমাকে বের করে দেওয়া হলো। সারাদিন আমি খুব কান্নাকাটি করে রাস্তার একধারেই কাটিয়ে দিলাম। গভীর রাত, চারিপাশে মানুষজনের আনাগোনা খুব কমে গেছে। এক দুইটা গাড়ি যাচ্ছে। আমি গাছের এক কোনায় বসে আছি। কিছুক্ষণ পর পর শিয়ালের ডাক আসছে। ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছিল এই নির্জন রাতে আমাকে যদি কেউ টেনে ছিঁড়ে ফেলে তাও কেউ আমাকে বাঁচাতে আসবে না। কিছুক্ষণ পর আমার মনে হলো কেউ আমার পিছু নিচ্ছে। আমি বারবার এদিক সেদিক তাকিয়েও কাউকেই দেখছি না। হঠাৎ করে কেউ আমার নাম ধরে ডাক দেয়, আনহা, চিনতে পেরেছো আমাকে? আমি ফারিদ। কথাটা শোনা মাত্রই বুকের ভেতর কেমন একটা ধক করে উঠল। অশ্রু ভেজা চোখে পেছনে তাকালাম। তাকিয়ে দেখলাম ফারিদ দাঁড়িয়ে আছে। সে আমার দিকেই তাকিয়ে আছে। তার চোখে মায়া। কান্না ভেজা গলায় আমাকে বলল, এমনটা কেন করলে আমার সাথে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বরং আমি তোমাকে সাহায্য করছিলাম। তাহলে তুমি কেন সবাইকে আমার কথা বললে?
তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো, আমার সাথে বেইমানি করেছো, আমি তোমাকে কখনোই মাফ করব না। আমি তখন তাকে বললাম, আমাকে মাফ করে দিন, আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তবুও আপনি আমাকে মাফ করে দিন। আমি জানি আপনিও আমাকে একা করে চলে যাবেন, কিন্তু যাওয়ার আগে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমাকে মাফ করে দিন আপনি। কিন্তু ফারিদ কিছুই বলে না, অদৃশ্য হয়ে যায়। এরপর আনহা হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকে। কেটে যায় রাত। পরদিন ভোরবেলা এই গ্রামে হাজির হলো আমার স্বামী রিফাত। মায়ের মৃত্যুর কথা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি, তাই তো তখনই এই কথা শোনা মাত্র টিকিট কেটেছে আর প্রবাস থেকে বাড়িতে চলে আসে। আমার যা সবকিছু বলে এবং আমার শ্বশুরও বলে যে আমি নাকি আমার শাশুড়িকে হত্যা করেছি, এটা তারা নিজের চোখে দেখেছে। যার কথা ঠিক আছে, কিন্তু আমার শ্বশুর আব্বা কি করে পারলেন এত বড় মিথ্যে কথা বলতে? তিনি বয়স্ক মানুষ, তার অবশ্য মৃত্যুর ভয় থাকলে এত বড় মিথ্যে কথা বলতো না। সব শুনে আমার স্বামী রিফাত যতটা না কষ্ট পেয়েছে তার থেকেও দ্বিগুণ রাগে জ্বলছে। সে আমার খোঁজ করতে লাগলো, যেখানেই পাবে আমাকে সেখানেই মেরে ফেলবে। তখন আমার শ্বশুর আব্বা যা বলল, আমাকে গ্রামের লোকেরা গ্রাম থেকে বের করে দিয়েছে, তাই এখন আমি কোথায় আছি তারা জানে না। আমার স্বামী আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না, গ্রামের প্রত্যেকটা মানুষের থেকে আমার খোঁজ নিলেন, কেউ কে আমাকে দেখেছে কিনা। তখন একটা লোক বলল, এই গ্রামে ঢোকার বড় মেইন রাস্তায় আমাকে দেখেছিল। আমার স্বামী আর সময় নষ্ট না করে সেই রাস্তায় যেতে লাগলেন। অন্যদিকে আমি যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম একটা কুঁড়ে ঘরের ভেতর আমি, আশেপাশে কেউ নেই। ঘরটার ভেতর একটা চৌকি এবং কিছু হাঁড়ি পাতিল রাখা, দেখে মনে হচ্ছে কোনো ছেলের ঘর। হঠাৎ করেই আমি দেখলাম ঘরের ভেতর কেউ প্রবেশ করলো। একটা ছেলে, যার বয়স 28-29 হবে, গায়ে ছেঁড়া শার্ট এবং অনেক ময়লা লেগে আছে। তাকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কেননা তার মুখে কাদা লাগানো ছিল। তখন সে এক পরিচিত কণ্ঠে আমাকে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি মাত্রই ভিক্ষা করে এলাম, আপনার ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। সকালে পাতা কুড়োতে গিয়ে আমি আপনাকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। আমি তার কণ্ঠ শুনে পুরোপুরি অবাক হচ্ছিলাম, কেননা তার কণ্ঠটা পুরোপুরি ফারিদের মতো। কিন্তু ফারিদ কি করে হতে পারে? ফারিদ তো একজন জিন আর সে একজন মানুষ। হয়তোবা ফারিদের কথা বারবার ভাবার কারণে ওর কণ্ঠ বারবার মনে পড়ছে। কি হলো, কথা বলছেন না কেন? আমি তখন বললাম, আমাকে যেতে হবে, আমি এখানে থাকতে পারবো না। তখন সে লোকটা বলল, এখন বাহিরে না যাওয়াটাই ভালো, বাহিরে অনেক বিপদ, এর চেয়ে ভালো আপনি এখানেই থাকুন, আপনার কেউ ক্ষতি করতে পারবে না। আমি তখন বললাম, বাহিরে বিপদ মানে? কিসের বিপদ? ভয় পাবেন না, আমি বলেছি আপনি একজন যুবতী মেয়ে, আপনি এভাবে বাহিরে ঘোরাফেরা করলে গ্রামের কিছু নোংরা লোকেরা আপনার দিকে নজর দিবে, এরপর তারা আপনার ক্ষতি করতে পারে, তাই আপনি এখানেই থাকুন, দয়া করে আর কোনো কথা বলবেন না, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কয়েক সেকেন্ডের মধ্যে সে অনেক বড় একটা প্লেট নিয়ে এলো, একদম রূপার প্লেটের মতো। সেই প্লেট ভর্তি অনেক খাবার রয়েছে, তাও আবার সব ভালো ভালো খাবার, পোলাও, মুরগি, সেই সাথে অনেক ধরনের মিষ্টি। একটা জিনিস মাথায় কাজ করছে না, সে একজন ভিক্ষুক, সে এত দামি দামি খাবার খায় কিভাবে? ঘর দেখে মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়ে যাবে। আমি কাল থেকে অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, যার কারণে খাবারগুলো দেখে লোভ সামলাতে পারিনি, ছটফট করে খেয়ে ফেললাম। একটি বারও জিজ্ঞেস করলাম না, আপনি খাবেন না? আমার খাওয়ার দিকে সে তাকিয়ে আছে মুচকি হাসি দিয়ে। খাবার শেষে মনে পড়লো লোকটা তো আমাকেই সব খাবার দিয়ে দিল, আমিও খেয়ে ফেললাম। এখন লোকটা কি খাবে? আমি এখানে এসে লোকটার বিপদ বাড়িয়ে দিলাম। কথাটি বলতে যাব ঠিক তখনই লোকটি বলল, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি খেয়েছি, এগুলো আপনি শেষ করুন। জানালার ফাঁকে চোখ পড়তেই দেখলাম বাহিরের গাছটার সামনে আমার স্বামী রিফাত দাঁড়িয়ে আছে এবং মোবাইলে কিছু একটা সবাইকে দেখিয়ে খোঁজ চালাচ্ছে। আমি তখন আমার স্বামীকে দেখে একগাল হাসি দিয়ে বললাম, আমার স্বামী চলে এসেছে, এখন আমি ওকে সবকিছু খুলে বলবো, তাহলে ও নিশ্চয়ই বিশ্বাস করবে। যেই না আমি আমার স্বামীর কাছে যাব, অমনি গেটের কাছে দাঁড়িয়েছিলেন সেই লোকটি আমার রাস্তা আটকে বলল, ভুলেও যাবেন না, আপনার স্বামী আপনাকে ভালোবাসে না। আপনি ভাবছেন আপনাকে পাগলের মতো খুঁজছে ভালোবাসে বলে? না, আপনাকে মেরে ফেলার জন্য খুঁজছে, কেননা সে ভাবছে আপনি তার মাকে মেরে ফেলেছেন। আমি তখন কপাল কুঁচকে তাকে বললাম, আপনি এত কিছু জানেন কিভাবে? তখন সে বলল, আমি সবই জানি, তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন থেকেই তোমাকে সাহায্য করে এসেছি, কখনো একা ছাড়িনি। আর তুমি কি করে ভাবলে যে এত বড় বিপদে আমি তোমাকে একা ছেড়ে চলে যাব? সাথে সাথে সে সাদা জুব্বা পরিহিতা ফারিদ আমার সামনে হাজির হলো। তাকে দেখে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি তখন বললাম, ফারিদ, তার মানে ওই লোকটা আপনিই ছিলেন? তখন ফারিদ বলল, হ্যাঁ। হঠাৎ করে দরজায় টোকা, বাহিরে দাঁড়িয়ে আছে আমার স্বামী রিফাত। ফারিদ তখন বলল,
তুমি গিয়ে দরজা খোলো। আমি তখন ভয় ভয় বললাম, কি বলছেন আপনি? এখন যদি আমি দরজা খুলি তাহলে আমার স্বামী আমাকে মেরেই ফেলবে। তখন ফারিদ বলল, ও তোমার কিছুই করতে পারবে না, তুমি দরজা খোলো। ফারিদের সাহসে আমি গিয়ে দরজা খুললাম। দরজা খুলেই আমার স্বামী আমাকে দেখে একদম চোখ বড় বড় করে তাকিয়ে রইল। একটা খারাপ গালি দিয়ে বলল, হারামজাদি, তুই এখানে এসে লুকিয়েছিস? তোকে আমি সারা দুনিয়াতে খুঁজছি। তুই কি ভেবেছিস আমার মাকে খুন করে পার পেয়ে যাবে? এই বলে রিফাত এক পা দুপা করে সামনে এগুতে লাগলো আর আমি পেছাতে লাগলাম। এগুতে এগুতে যেই না আমার গলা চেপে ধরবে অমনি ফারিদ রিফাতের হাত ধরে ফেললো। রিফাত অনেক চেষ্টা করলো কিন্তু কেউ অদৃশ্য তার হাত ধরে রেখেছে, সে দেখতে পারছে না। রিফাত অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ঘরের এক একটা জায়গায়, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু তার হাত কেউ শক্ত করে ধরে রেখেছে। আমি তখন আমার স্বামী রিফাতকে ভয় না পেয়ে তার গালে কষিয়ে একটি চড় মেরে বললাম, কাপুরুষের মতো বউকে মারতে এসেছো? একটা বারো সত্য মিথ্যা যাচাই করলে না? আমার স্বামী তখন রাগে ফেটে যাচ্ছে, কিন্তু সে আমার কোনো ক্ষতি করতে পারছে না। তুই আমার মাকে মেরে কি ভেবেছিস লুকিয়ে থাকবি? আমি তোকে খুঁজে পাবো না? যখনই ফোনে জানতে পেরেছিলাম তুই আমার মাকে মেরেছিস, সেই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছি দেশে এসে সবার প্রথমে তোকেই মারবো। দরকার হয় আমি জেলে থাকবো, তারপরও তোকে মারবো। তখনই ফারিদ কষিয়ে রিফাতের গালে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে রিফাত মাটিতে পড়ে যায় এবং বারবার এদিক সেদিক তাকিয়ে খুঁজতে থাকে কে তাকে থাপ্পড় মেরেছে, কিন্তু কাউকে সে দেখতে পায় না। আমি তখন বললাম, আমি তোমার মাকে খুন করিনি, জিন মেরেছে তোমার মাকে, যে জিন এখন তোমাকেও থাপ্পড় মেরেছে। তখন রিফাত কিছুটা ভয় পেয়ে যায় আর করুণ স্বরে আমাকে বলে, আনহা, এগুলো তুমি কি বলছো? তার মানে এই ঘরে জিন আছে? আমি বললাম, হ্যাঁ, আমার পাশেই দাঁড়িয়ে আছে। এরপর ফারিদ রিফাতের সামনেই চলে আসে। ফারিদকে দেখে রিফাত অনেক বেশি ভয় পেয়ে যায় এবং মাগো বাবাগো বলে চিৎকার শুরু করে। তখন ফারিদ বলে, তোমাকে একটা উপায় মাফ করব, তুমি এখনই আমার সামনে দাঁড়িয়ে আনহাকে তালাক দিবে, কেননা আমি তোমার বিবাহিতা স্ত্রীকে কখনোই আমার সাথে নিয়ে যেতে পারবো না। রিফাতও অনেক বেশি ভয় পেয়ে যায় এবং মৌখিকভাবে আমাকে 3 তালাক দেয়। চোখের পলক ফেলতেই আমি দেখলাম আমি অন্য এক জগতে চলে এসেছি, যেখানে আছে সোনার পাহাড়। কি সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা আমি স্বপ্নেও দেখিনি। এটাই বুঝি জিনদের দুনিয়া। এরপর জিন হুজুরের মাধ্যমে ফারিদ জিন আমাকে বিয়ে করে। বিয়ের পর ফারিদ প্রথমবার আমার হাত স্পর্শ করে, যে স্পর্শটা ছিল ভালোবাসার, এবং আমাকে বুকে টেনে নেয়। প্রথমবারের মতো তাকে জড়িয়ে ধরে তার থেকে যে ভালোবাসাটা পেয়েছি, সে ভালোবাসাটা এর আগে আমি কখনোই কারো থেকে পাইনি। সেই দিন থেকে মনে হয়েছিল আমার কষ্টের দিন শেষ, সুখের দিন শুরু, এবং গল্পটি এখানেই শেষ। এই আনহা গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। বাই বাই।